হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পিক প্যাক। অনেকদিন পর আবার ভিডিও নিয়ে আসছি, কারণ রিসেন্টলি আসলে ওটিটি কন্টেন্ট বা খুব পছন্দনীয় কন্টেন্ট পাচ্ছি না। আর আপনারা জানেন কন্টেন্টের ব্যাপারে আমি একটু চুজি। আমার নিজের যদি পছন্দ না হয় আমি তাহলে ভিডিও আপলোড করি না। যাই হোক, আর ধৈর্য ধারণ করতে না পেরে অসাধারণ একটা পুরাতন সিনেমার গল্প আপনাদের সামনে হাজির করছি। সম্ভবত আপনি দেখেননি, এবং এটা ওয়ান অফ দ্য মাস্টারপিসেস অফ বেকি জাহেদ। গল্পের নাম টিকিট। প্রচন্ড রকম সাসপেন্স, থ্রিল এবং ডার্ক থিমে ভরা এই গল্প। সম্পূর্ণ গল্পটা শেষ পর্যন্ত দেখলে আশা করি মাথার মধ্যে কিছু নিয়ে যেতে পারবেন, সামথিং ডিফারেন্ট। গল্পের শুরুতে দেখা যায় একজন এনজিওর কর্মীকে এলাকার লোকজন ধাওয়া করছে, প্রচন্ড রকম গালাগাল করছে। তারপর লোকটা পালিয়ে তার বাসায় চলে এসেছে, দরজা আটকে দিয়ে তাকিয়ে আছে। বাহির থেকে দরজা তো ভেঙে ফেলবে এমন অবস্থা প্রায়। কে ইনি, কি তার অবস্থান, কি হবে তার সাথে এখন? চলেন এবার গল্পটা একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। এই গল্পের প্রধান চরিত্র সালেক মিয়া। তিনি পি ভ্যালি নামে একটা অনলাইন প্ল্যাটফর্মে চাকরি করেন। এই মুহূর্তে সে একটা বাস স্টপেজে দাঁড়িয়ে আছে তার বন্ধু আতার সাথে। গ্রামে যাচ্ছে বিবাহ করতে। তো যাওয়ার আগে তার যে বস মতিন ভাইকে ফোন দিয়ে বলে, মতিন ভাই এসব কি শুনতেছি, মালিকরা নাকি পালাইছে। বলেন কি ভাই, তাহলে আমার কি হবে? আমি তো অনেকগুলো লোকের কাছ থেকে অনেকগুলো টাকা নিয়ে বসে আছি। এই টাকা আমি কই থেকে ফেরত দেবো ভাই? আমার তো সবকিছু বিক্রি করে 50,000 টাকা হবে না। মানুষের লক্ষ লক্ষ টাকা আমি এখানে ইনভেস্ট করাইছি, এখন আমি এই টাকা কিভাবে ফেরত দেবো? লোকজন তো আমার পিছু লাগছে। ও পাশ থেকে মতিন ভাই বলে, হ্যাঁ নিউজে যেটা দেখছিস ওটা সত্য, আপাতত গা টাকা দে, বা যদি 15-20 লাখ টাকা ম্যানেজ করতে পারিস ম্যানেজ করে তোর কাস্টমারদেরকে দে, কোন রকম একটা বুঝবাজ দিয়ে, পরে যদি কোনো হদিস হয় দেখা যাবে না। মানে এনজিও বা ফিল্ড লেভেলের কর্মীদের এই ধরনের কঠিন কাজগুলো থাকে, ফান্ড কালেক্ট করা বা ফান্ড দেওয়া। আর উপরের বসগুলো বসে বসে ছড়ি ঘুরায়, বিপদে পড়লে এই ফিল্ড ওয়ার্কার গুলো বিপদে পড়ে। এই কথা বলতে বলতে সালেক জানালা দিয়ে দুইটা মেয়েকে দেখতে পায়। তারা একটু ওয়েস্টার্ন ড্রেস পরেছিল, এটা দেখে তার প্যান্ট ভিজে যায়। সালেক আবার একটু সেক্সুয়ালি ডিস্টার্ব ছিল। ফোনে কথা বলা শেষ করে সালেক সিম কার্ড খুলে ফেলে। ধান্দাবাজি ব্যবসা তো, 4-5টা সিম ব্যবহার করতো আর কি। তার বন্ধু আতা একটু ঘাড় তেরা টাইপের, গুন্ডামি মাস্তানি করে বেড়ায়, ইনকাম পাতি নেই, বাউন্ডুলে। সালেক যা ইনকাম পাতি করে ওর ঘাড়ের উপরে বসেই খায় আর কি। এই বাস স্টপেজের পাশেই বসেছিলেন একজন কবি, তিনিও যাত্রী। প্রকৃতির মাঝে বসে কবিতা লেখা তার শখ। 3-4 লাইন কবিতা মাথায় আসে, লিখতে গেলে হঠাৎ উপর থেকে কাকে হাগু করে দেয়, কাককে আচ্ছা মতো একটা খিস্তি দেয়। গালাগালিটাও কবিতার সুরে আর কি। এই স্টপেজের আরেকজন যাত্রী ছিল এক বুড়ো দাদু। সে একটা দোকানে গিয়ে পেপার কিনতে যাচ্ছিল, পেপারে নাকি লটারির টিকিটের রেজাল্ট দিবে। সে একটা টিকিট কিনেছে, ওইটার সাথে মেলাবে, এই জন্য খুঁজেই পায় না। আরেকজন যাত্রী সুবর্ণা, পেশায় দেহ ব্যবসা। তার একজন সহযাত্রী তাকে ফোন দিয়ে বলে যে, ময়না পাখি, আমার তো শরীরটা খারাপ করছে, আমি তোমার সাথে উঠতে পারবো না, তুমি আসো, আমি ফেরিঘাট থেকে তোমার সাথে বাসে উঠবো না, তুমি 2 সিট নিয়ে আসো, ভাড়া দাও, আমি তোমার সাথে ফেরিঘাটে জয়েন করবো না। সুবর্ণার চোখ মুখ দেখে মনে হয় সে তার কথায় খুব ভরসা করতে পারছে না। আতা কোনো কিছু নিয়ে সিরিয়াস না। বাসের সবাই উঠে বসে আছে, সালেকের টেনশন হচ্ছে সিট পাবে কিনা। আতার কোনো কেয়ারই নাই। একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে এসে বিড়ি খাচ্ছে, পেয়ারাওয়ালার কাছ থেকে পেয়ারা মাখা খাচ্ছে, আর সালেকের তো খুব রাগ হচ্ছে। বাসে উঠতে যাবে এমন সময় সালেকের এক সহকর্মী তাকে ফোন দেয়। সালেক বলে, পাভেল, কি কোনো বসদের খবর পাইছো? ওই পাশ থেকে তাকে ভীষণ গালাগাল করে তারই একজন কাস্টমার বলে, কিরে, নাম্বার পাল্টে ফেললে মনে করছিস তোর খুঁজে পাবো না? তুই যদি টাকা না দিস, তোর পাভেলরা তো সাইজ করে দিছে, এবার তোর পালা। তুই পৃথিবীর যে প্রান্তে থাকিস না কেন, খুঁজে বের করে তোরে শেষ করে ফেলবো একবারে। আমার টাকা নিয়ে তুই ভেগে যাবি এত সহজ মনে করিস না। সালেকের গা দিয়ে দরদর করে ঘাম ঝরতে থাকে। কবি বাসে উঠে সুবর্ণাকে দেখে তার মনের মধ্যে দুষ্টু কবিতা চলে আসে। সুবর্ণার কানে কানে গিয়ে সেই কবিতার লাইন বলে তারপরে বলে, আমি পাশে বসতে পারি, কেমন আছো? ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সুবর্ণার কাছে ইনি একবার গিয়েছিল। সুবর্ণার রেট ছিল 2,000 টাকা। সে একটা খামে 500 টাকা আর 2 পৃষ্ঠার একটা কবিতা লিখে দিয়ে বলছিল, আমি যাওয়ার পর এটা খুইলো, তুমি যা চাও তার থেকে বেশি কিছু আছে। কিন্তু সুবর্ণাকে সে আসলে 500 টাকা দেওয়ার কারণে, সুবর্ণা বলে 2,000 দেওয়ার কথা ছিল, 500 দিয়ে চলে আসছিল। সুবর্ণা বলে, আমি তখন বোকা ছিলাম, সওদাগর এসে আমাকে পাল্টে দিয়েছে। সুবর্ণা বলে, এখানে বেশিক্ষণ বসা যাবে না, আমি 2 সিট নিছি। কবি বলে, খদ্দের আসলে আমি উঠে যাবানি, সমস্যা নেই, তা খদ্দের আসার আগ পর্যন্ত আমি তোমার পাশে বসি, তোমার পাশে বসলে আমার কবিতা আসবে সুরসুর করে, সেই কবিতাগুলো লিখবো আর তোমাকে শোনাবো। সুবর্ণা গিলতেও পারে না, বমিও করতে পারে না, এমন একটা অবস্থা, সে চুপ করে বসে থাকে। আতা একটা ঝামেলার মানুষ, পেয়ারা বিক্রেতা, বাসের হেল্পার, এমনকি বাসের যাত্রীদের সঙ্গেও দুর্ব্যবহার করে সবসময়। তো তারা তো একেবারে শেষে বাসে উঠে কোনো সিট পায় না, একেবারে শেষে গিয়ে বসে। সেখানে গিয়ে দেখে ওই যে টিকিটওয়ালা সেই দাদু বসে আছে। দাদু মাঝখানে বসে আছে, বলে, আমি ওই জানালার পাশে বসতে পারবো না, আমার সমস্যা আছে, আমি এই মাঝখানেই বসবো। অগত্যা উপায় না পেয়ে 2 বন্ধুকে ওই দাদুর 2 পাশে বসতে হয়। এই গাড়ির ড্রাইভার এবং হেল্পার এরা ছিল মূলত বাপ বেটা। মানুষের সামনে তারা তাদের পরিচয় স্বীকার করতো না। ছেলের নাম মজনু। মজনু এসে তার বাবা আক্কেলকে বলে, আব্বা, হাসেম কাকায় ফোন দিছে। বাপে বলে, সামনে তো পাম্প আছে,
পাম্পে দাঁড়ায় ফোন ব্যাক করবে না থাক। এদিকে কবি বসে সুবর্ণাকে যে বারবার বিরক্ত করছিল, পেছন থেকে সালেক এটা খেয়াল করে। সুবর্ণা আর সালেকের তাকাতাকিতে মনে হয় তারা একে অপরকে চেনে, পূর্ব পরিচিত। আর কবি যে তাকে বিরক্ত করছে ব্যাপারটা সালেক পছন্দ করছিল না। পাম্পে গাড়ি থামিয়ে বাপ বেটা এক পাশে আসে। বাপ এসে ছেলেকে তো প্রচন্ড গালাগাল করে আর বলে যে, এই তোর কথার মধ্যে রোহিঙ্গার টান আছে, তোরা বলছি না এখানকার ভাষাটা শিখে নে। মানুষ যদি বুঝে ফেলে কি হবে ভাব একবার। দ্যাট মিনস এরা আসলে রোহিঙ্গা, বাঙালি সেজে বাঙালিদের মধ্যে কাজকাম করে খাচ্ছে। আর এই যে হাশেম মূলত দালাল। মিয়ানমারে এই আক্কেলের স্ত্রী আর সন্তান মানে মজনুর আর একটা ছোট ভাই থেকে গেছে, তারা এখনো বর্ডার পার হতে পারেনি। তাদের বর্ডার পার করে দেওয়ার জন্য হাশেম তাদের কাছে 10 লাখ টাকা দাবি করছে। এখন এরা তো খুবই খেটে খাওয়া মানুষ, 10 লাখ টাকা কই পাবে, তাই কান্নাকাটি করে বলতে থাকে, রিকোয়েস্ট করতে থাকে। কিন্তু হাশেম তার কথায় অনড়, বলে তুই যদি টাকা ম্যানেজ করতে না পারিস তো দূর হ। তোর বউ পোলা আছে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, জীবনে কোনদিন থেকে মুখ আর দেখতে পারবে কিনা তার ঠিক নাই। আক্কেল তো কাঁদতে থাকে আর রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। হাশেম ফোনটা রেখে দেয়। তেলের পাম্পে আর একটা পেপারের দোকান ছিল, সেখান থেকে দাদু আর একটা পেপার কিনে। হাশেমের সাথে কথা শেষ করে আক্কেল আবার গাড়িতে ওঠে, তাদের গাড়ি আবার চলতে শুরু করে। সিটে বসে দাদু পেপারের সঙ্গে তার লটারির টিকিটটা মেলানোর চেষ্টা করছিল। আতা এসে পেপার কিনে বলে, ধর মিয়া কি সব উল্টোপাল্টা খোঁজেন, লটারির টিকিটের রেজাল্ট কি এখানে থাকে, এই দেখেন এই যেই। সে বের করে দেয়, বলে এসবে কাজ হবে না বুঝছেন, এসব লটারি মটারি এসব ফালতু, একসময় বহুত কিনছি, এখনো আমার পকেট খুঁজলে দু একটা লটারি হয়তো পাবেন, কিন্তু এগুলো আসলে বাজে না, এ কোনো কামের না বুঝছেন। দাদু তার কথায় ভ্রুক্ষেপ করে না, সে তার লটারিতে মেলানোর চেষ্টা করে। হঠাৎ তার মুখে হাসি দেখে আতা বলে, কি দাদু মিলছে নাকি, পাইছেন নাকি, দেখি তো দেখি তো। দাদু তো আনন্দে কোনো কথাই বলতে পারে না, খালি হ্যাঁ 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 এরকম করতে থাকে। তখন আতা বলে, ফার্স্ট প্রাইজ পাইছেন 50 লক্ষ টাকা, টিকিট আমার দেন তো একটু দেখি। দাদু কি পাগল, টিকিট দেয় না। আতা তখন তার পকেট থেকে একটা ম্যাকগাইভার ছুরি, এগুলো আমাদের ছোটবেলার ইমোশন ছিল, কারো কাছে থাকা মানে বিশাল কিছু একটা। আবার নিজেরা যদি লুকিয়ে কিনতে পারতাম, নিজেরা খুব বিশাল কিছু মনে হইতো, গুন্ডা গুন্ডা একটা ভাইব আর কি। যাই হোক, আতা ওইটা বের করে দাদুর পেটে চেপে ধরে পরে, লটারির টিকিটটা শীঘ্রই আমাকে দিয়ে দেন দেখি আমি একটু। দাদু চিৎকার করতে যাবে, অমনি পাশ থেকে সালেক তার মুখ চেপে ধরে, দাদু যেন চিৎকার না করে। সালেক অসতর্কভাবেই এত জোরে মুখটা চেপে ধরে যে দাদুর শ্বাস রুদ্ধ হয়ে সে মারা যায়। ভাগ্য ভালো সালেক এবং তাদের চারপাশে মালপত্র ছিল, কোনো মানুষ ছিল না, তাহলে তো এই কনভারসেশন শুনে ফেলতো বা মেরে ফেললে কেউ টেরও পেয়ে যেত। পেছনে যে সালেক একটা মানুষকে খুন করে ফেলেছে এই মাত্র, কেউই টের পায় না। মরা দাদু তো এবার তাদের ঘাড়ে পড়ে থাকে, মনে হয় যেন তাদের কাঁধে ঘুম পড়েছে। সালেকও নিজেকে বিশ্বাস করতে পারছিল না সে এইমাত্র কি করেছে। তার বন্ধুকে বলে, আতা আমরা দাদুকে মেরে ফেলছি। আতা বলে, আমরা মানে, তুই মারছিস, আমি মারছি। সালেক বলে, শোন, যা করার করছি, এখন যদি কোনোভাবে কথাটা ব্লাস্ট হয়, ধরা কিন্তু আমরা দুজনেই খাবো। যা করতে হবে আমাদের দুজনকে মিলেই করতে হবে, এখন কি করবি বল। আতা বলে, সবাইকে বলে দিই যে দাদু হার্ট অ্যাটাক করে মারা গেছে, তাহলে তো মিটে যায়। সালেক বলে, না, ময়না তদন্তে বোঝা যাবে যে হার্ট অ্যাটাক করে মারা যায়নি, শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে, আমরা ধরা খেয়ে যাবো। শোন, কোনো কথা বলিস না, চুপচাপ বসে থাক, সামনে একটা স্টপেজ আসলে আমরা চুপচাপ নেমে যাবো, মানুষ মনে করবে দাদু ঘুমাচ্ছে, কেউ তাকে ডাকবে না, কোনো সন্দেহ করবে না। টিকিটটা একটু দেন, একটু দেখি। তারপর সালেক নিজের টিকিটটা পেপারের সাথে মিলিয়ে দেখে যে হ্যাঁ, 50 লাখ টাকার লটারি তাদের হাতে। কবি তো দুষ্টু দুষ্টু কবিতা সুবর্ণাকে শোনাতেই থাকে। এদিকে আতা সালেককে বলে, আসা এই টাকা কেমনে পাবো, লেখা আছে ওখানে কিছু দেখতো। সালেক বলে, এখানে লেখা আছে, অফিসের ঠিকানা দেওয়া আছে, সেখানে গিয়ে যোগাযোগ করলে 21 দিনের মধ্যে চেক দেবে। ও, তোর তো আবার ব্যাংক অ্যাকাউন্ট নাই, সমস্যা নাই, আমার অ্যাকাউন্টে নিয়ে তোর 10 লাখ দিয়ে দেবো। আতা বলে, 10 লাখ মানে, কাজ করলাম দুজন সমানে সমানে, রিস্ক নিচ্ছি সমানে সমানে, ভাগ হবে 25-25, 10 লাখ কেন? বলে, কেন তুই না বললি একটু আগে যে আমি খুন করছি, তুই খুন করিসনি, তাহলে এখন আবার সমান সমান কেমনে? তাহলে স্বীকার কর তুই খুন করছিস। আতা বলে, হ হ আমি করছি, সব আমি করছি সব, কিন্তু টাকা আমার 25 লাগবে। সালেক বলে, চুপ, তোর 20 আমার 30, আর কোনো কথা হবে না। এদিকে বাসের যাত্রীদের সাথে একটা ছোট্ট বাচ্চা ছিল, সে পেশাব করার জন্য তার পিতামাতাকে বারবার বলে, কান্না করে পুরো বাস একেবারে উল্টোপাল্টা করে ফেলে, বাস থামাতে হবে, পেশাব করবে। অনেকক্ষণ ধরে কবির লুচ্চামি আর সহ্য হচ্ছিল না। সালেক উঠে এসে প্রথমে কবির কলার ধরে উপরে উঠায়, তারপর তাকে 3-4টা থাপ্পড় মারে। আশেপাশে সবাই বলতে থাকে, হ্যাঁ ভালো করছেন ভালো করছেন, অনেকক্ষণ ধরে মেয়েটারে বিরক্ত করতেছে, উল্টোপাল্টা কথা বলতেছে। সালেক তাকে বলে, ফার্দার যদি এসব ফালতু কাজ করেন না, আপনার চোখ উঠায় বিচির জায়গায় আর বিচি উঠায় চোখের জায়গায় লাগাই দিব, যান সামনে যা সোজা হয়ে বসেন। কবি তো বেশ অপমানিত হয়, কিন্তু যেহেতু নারী কেস, আপনারা সবাই জানেন যে কোনো নারী যদি বলে যে আমার বিরক্ত করতেছে, তাহলে সে বিরক্ত করুক আর না করুক, ওইখানেই তার গণধুলাই খেয়ে শেষ। তো কবি আর কথা বেশি বাড়ায় না, সে সোজাসুজি গিয়ে ইঞ্জিন কভারের উপর বসে থাকে চুপ। বাচ্চার জোরাজুরিতে অবশেষে বাস থামাতে বাধ্য হয়। হেল্পার মজনু বলে, আচ্ছা যাদের হিসেব সবচেয়ে সবাই একসাথে করে নেন, আর কিন্তু ফেরিঘাটের আগে বাস থামাবো না, কেউ কোনো রিকোয়েস্ট করতে পারবেন না। সালেক আতাকে রেখে বাইরে যেতে চাইলে আতা বলে, শোন না, তুই কই যাস, আমি তোর সাথে যাই, আমার কাছে তাহলে টিকিটটা দিয়ে যা। সালেক বলে, ভয় পাস না, আমি আসতেছি ফিরে। এত ঝামেলা করে বাস থামালো যে ছেলের পেশাবের জন্য, সে নেমে বলে, মুতু চলে গেছে, মুতু করবো না। কেমনটা লাগে বলেন। সালেক যখন হিসু করছিল, ওই সময় তার আব্বা তাকে ফোন দিয়ে বলে, যাই বেটা তুই কত দূর, আসিস না কেন? শোন, তোর বিয়ের বাবদে এদের কাছ থেকে কিন্তু 5 লাখ টাকা যৌতুক পাচ্ছি, তার 2 লাখ টাকা অলরেডি আমি এনে খরচ করা সারা, তুই খবরদার উল্টাপাল্টা করিস না, তুই চলে আয়। সালেক আসলে এই বিয়েটা করছিল তার অভাবের দায়ে, কিন্তু এখন তো সে 50 লাখ টাকার টিকিট পেয়ে গেছে হাতে, এখন তো তার এই বিয়েটার করার দরকার নাই।
সে তার বাপকে বলে, আব্বা যদি খুব দরকার হয় তাহলে তুমি করে নাও, আম্মা তো মরছে অনেকদিন হয়েছে, এই মেয়ে দেখতে ভালো না, এরে আমার বিয়ে করার ইচ্ছা লাগতেছে না, 5 লাখ টাকা নিচে অসুবিধা নাই, যে কয় টাকা খরচ হয়েছে ওই কয় টাকা সুদে আসলে ওরা পোষায় দেবো, তাও এই বিয়েটা তুমি ক্যান্সেল করে দাও আব্বা, এই বিয়েটা আমি করবো না। সালেকের বাপ মনে করে ছেলে হয়তো ইয়ার কি করছে, সে বলে শোন খবরদার উল্টাপাল্টা করিস না, তুই দ্রুত চলে আয়। আতার ভয় লাগতেছিল, সালেক কি তাকে রেখে নিচে নেমে গেল, তাকে রেখে পালিয়ে গেল, তাকে ফাঁসায় গেল, ফোনে কথা বলতেছে মানে কি, ও কি কারোর সাথে বসে প্ল্যান করতেছে? খুব দুশ্চিন্তা হচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পরেই সালেক দেখা যায় বাসে উঠছে, তার আর দুশ্চিন্তার কোনো কারণ নাই। গাড়ি কিছু দূর যেতেই আবার পুলিশের চেকপোস্ট, ড্রাইভার আর হেল্পার বলে শোন রোহিঙ্গা ধরার জন্য শুনছি যেখানে সেখানে চেকপোস্ট বসাইছে, সাবধানে থাকিস, উচ্চারণ সাবধানে করিস। ওদিকে পিচ্চি বলে আব্বা আমি পুলিশের বন্দুক নেব। আতা বলে কি রে আমাদের ধরে ফেললো নাকি? সালেক বলে আরে না, দাদু যে গাড়িতে মরছে এটা কি পুলিশে জানে নাকি, চুপচাপ বসে থাক, টেনশন করবি না, কোনো উল্টোপাল্টা কথা বলবি না। তো পুলিশ গাড়িতে উঠে জিজ্ঞাসাবাদ শুরু করে, সামনে কি হচ্ছে না হচ্ছে এগুলো দেখার দেরি সহ্য হচ্ছিল না আতার। পুলিশ আসলে নর্মালি 2-3 জনকে জিজ্ঞাসাবাদ করছিল যে কে কি করছে, কি নাম কি দেখি, আর আতা পেছন থেকে উকিঝুঁকি মারছে, এরকম সন্দেহ হচ্ছে কিনা দেখে পুলিশ দ্রুত সেখানে চলে আসে। আতাকে দেখে পুলিশের সন্দেহ হয়, তার তো আসলে ভাব ভঙ্গি ছিল এরকম উল্টাপাল্টা গাঁজাখোর পোলাপানের মতো। তো পুলিশ তাদের কাছে এসে তাদের নাম জিজ্ঞেস করতেই পেছন থেকে একজন যাত্রী হঠাৎ জানালা দিয়ে পালিয়ে যায়। পুলিশ তখন আর তাদের সাথে বেশি কথা না বাড়িয়ে ওই যাত্রীর পিছু করে, কিন্তু যাত্রী দৌড়ে বাঁচতে গিয়ে উল্টা পথ থেকে আসতে থাকা একটা ট্রাকের নিচে চাপা পড়ে জায়গায় স্পট ডেড। পুলিশ তখন আবারও বাসে ফেরত আসে, এসে বলে দেখ তোর কোনো ব্যাগ বুক আছে কিনা ভালো করে দেখ। হেল্পার বলে হ্যাঁ স্যার একটা ব্যাগ আছে তো, ওর পায়ের কাছেই ছিল। বলে ও একজন শীর্ষ সন্ত্রাসী, টাইম বোম বানায় সেগুলোকে বিভিন্ন জায়গায় ডেলিভার করে, বিভিন্ন বিল্ডিং টিল্ডিং এটা ওটা উড়ায় দেয়। শীঘ্রই ওর ব্যাগ চেক করে দেখ এর মধ্যে কোনো বম্ব আছে কিনা। সবাই তো আতঙ্কে থাকে, ব্যাগ চেক করে দেখে ব্যাগের মধ্যে কিচ্ছু নাই। গাড়ি থেকে ওই ব্যাগটা নিয়ে পুলিশ নেমে যায়, গাড়ি আবার চলতে থাকে। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওই বোম মুক্তার করছে কি, পুলিশকে আসতে দেখে তার ব্যাগের মধ্যে আসলে একটা বোম আছে, সেই বোমটাকে বের করে তার সামনের যাত্রীর পায়ের নিচে রেখে দিয়েছে, আর তার ব্যাগের মধ্যে ছিল শুধুমাত্র কাপড় চোপড়। তো পুলিশ চেক করে তো ওই কাপড় চোপড়ের ব্যাগ নিয়ে গেছে, ওই বমটা থেকে গেছে বাসের মধ্যেই। ইচ্ছা করে হোক আর আগে থেকে চলছিল এমন হোক, ওই বম্বের টাইমার দেওয়া ছিল 5 ঘন্টা, মানে 5 ঘন্টা পর এটা ব্লাস্ট হবে। বাস ফেরিঘাটে আসার পর মোটামুটি সব যাত্রী নেমে পড়ে। সুবর্ণা যার সাথে কথা বলছিল, যার জন্য সিট ধরে রেখে আসলো, তাকে ফোন দিয়ে বলে যে কই আপনি, আপনি না বললেন ফেরিঘাটে আসবেন, আসলেন না তো। সে উপাস থেকে কাতরাতে থাকে আর বলে সুবর্ণা তুমি আগাতে থাকো, আমি আরবপুরে তোমার সাথে দেখা করবানি, আমার পেটটা খারাপ হয়ে গেছে, আমি খুব অসুস্থ হয়ে গেছি। সুবর্ণা কেন জানি বুঝতে পারে উনি হয়তো তাকে এড়িয়ে যাচ্ছে, সে বলে আপনার পেট আরো খারাপ হবে, আরবপুরে আপনার সাথে আমার দেখা হবে না। বাসে সবাই নেমে গেছে, খালি দাদুকে মাঝখানে নিয়ে সালেক আর আতা বসে আছে। হেল্পার কি একটা কাজে গাড়িতে উঠে এসে দেখে যে শুধু 3 জনই বসে আছে, সে এগিয়ে আসে বলে আরে এত কিছু হয়ে গেল, কত ঘটনা ঘটে গেল। দাদু তো মনে সুখে ঘুমাচ্ছে, ও দাদু দাদু উঠবে না দাদু। আতা তাকে একটা গালাগাল করে বলে এই দেখিস না বুড়ো মানুষ ঘুমাচ্ছে, ডাকতেছিস কেন, অনেক উল্টাপাল্টা কথা বলে আর কি। তো হেল্পার মজনুর একটু মন খারাপ হয়, সে একটু রাগ করে আতার উপরে। তখন সালেক আবার তার বুঝবাজ দিয়ে বলে যে যাও ভাইয়া, মুরব্বী মানুষ তো ঘুম পড়তেছে, তুমি ডেকো না, যাও। বলে তারপর মতো বোঝাই বললেই তো হয়, উনি এরকম খারাপ ব্যবহার করে কেন। তো মজনু আর তেমন কিছু বলে না, সে নিচে নেমে যায়। এরপর সালেককে একা বসিয়ে রেখে আতা বলে শোন সালেক, এই হেল্পারের আমার কাছে উল্টাপাল্টা মনে হচ্ছে, তুই বস, আমি একটু বিড়িটা নিয়ে আসি আর ওরা দেখে আসি যে কি দেখি করতেছে, সন্দেহজনক মনে হচ্ছে। আর সালেককে বাসের মধ্যে একা পেয়ে সুবর্ণা বাসে উঠে আসে, বলে কতদিন পর আপনাকে দেখলাম, কেমন আছেন। তার গায়ে বুকে হাত বুলাতে থাকে, পায়ে হাত বুলাতে থাকে। আর সালেকের তো এমনি একটু সেক্সুয়াল সমস্যা ছিল, সে খুব শিহরিত হয়ে যায়। সে বলে তুমি তোমার সিটে গিয়ে বসো, আমি আসতেছি, দাদু ঘুমাচ্ছে তো, মাঝখানে দাদুকে বিরক্ত না করি। সুবর্ণা গিয়ে তার সিটে বসে, তারপর সালেক তার পাশে গিয়ে বসে। সুবর্ণা তাকে কবির কাছ থেকে বাঁচানোর জন্য ধন্যবাদ দিয়ে বলে আচ্ছা সেদিনকার পর আপনি আমার কাছে আর আসলেন না কেন। সালেক একটু ঘাবড়ে যায়, কোনো কথা বলে না। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় এই সালেকও একদিন সুবর্ণার রুমে গিয়েছিল, সে তো তখন পিভ্যালিতে চাকরি করতো। সে গিয়ে এটা করবে কি ওটা করবে কি, সে বরং সুবর্ণাকে বোঝানোর চেষ্টা করে যে তোমার এই রুমটা অনেক গরম, মাত্র 15,000 টাকা একটা এসি পাবা, আমার এখানে 15,000 টাকা দিয়ে এসি নাও, 15,000 টাকা জমা দাও, কয়েক মাস পরে তুমি এসি পেয়ে যাবা। মানে মাঝখানে আপনারা জানেন যে ই ভ্যালি আমাদের সাথে কি করেছিল, সেই ই ভ্যালির মতো আর কি, মানে ওই কনসেপ্টটা ঢুকাইছে, জাস্ট চেঞ্জিং দ্য নেম পি ভ্যালি। তো সবকিছু শেষে সুবর্ণা যখন তাকে বেডে নিয়ে আসে, দেখা যায় সুবর্ণা তার কাছে আসার আগে অঘটন ঘটিয়ে ফেলে। এই লজ্জায় সে সুবর্ণার টাকার দিয়ে সেদিন চলে আসে, আর কখনো সুবর্ণার কাছে আসেনি। তো সালেক বলে আসলে নার্ভাসনেস তো ছিল, তুমি আমার জীবনের প্রথম, আর ওই লজ্জায় কখনো আর ফেরত যায়নি। সুবর্ণা বলে তোমাকে আমি কত খুঁজছি জানো, তোমার কথা আমার কত মনে আসছে, মনে মনে কত চাইছি তুমি আর একবার আমার কাছে আসো, আর একদিন আমার কাছে আসো, তোমার সাথে দেখা হোক, তুমি আর আসোই নাই। তোমাকে আমার খুব ভাল লাগে, আর তো কখনো বলার সুযোগ হয়নি, আমি অপেক্ষায় ছিলাম কিন্তু সুযোগ তো হয়নি। এই কথাটা তোমাকে বলবো বলে অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম, সেই সুযোগ তো হয়নি, আজ পেয়ে এখনই বলে দিলাম। কবি ফেরির মাথার উপরে উঠেও কবিতা লিখছিল, যেমন দাঁড়িয়ে আছি শীর্ষে, এখানে যে দাঁড়াতে পারে বীর সে, চারিদিকে সবাই আমাকে করে ঈর্ষে। আরে বাহ, দুর্দান্ত কবিতা। তো মজনু ফেরিতে উঠে খাবার খেতে যাচ্ছিল, তখন কবির সাথে দেখা হয়। কবি বলে দাঁড়াও তোমাকে একটা প্রেমের কবিতা শোনাই। সে একটু দুষ্টু টাইপের
একটা শরীর তত্ত্বের কবিতা শোনায়। এই শুনে মজনু বলে যে থাক, আপনার আর কবিতা শোনাইতে হবে না। তার আড়ালে এসে বলে যে একটা দুষ্টু লোক, ফাজিল কবিতা। সুবর্ণা তাকে একজন ক্লায়েন্টের গল্প করছিল। সালেক তো গল্প শুনে যেমন তেমন তার দিকে বারবার মোহিত হচ্ছিল, তার কাছে যাওয়ার চেষ্টা করছিল, তার দুনিয়ার কোনো হুঁশ ছিল না। এদিকে ওই যে ছোট্ট বাচ্চাটা চিল্লাপাল্লা করলো, মায়ের সাথে সেও বাসে উঠেছে তখন। মায়ের একটা ফোন কল আসাতে মা একটু ব্যস্ত হয়ে যায়। বাচ্চাটা একা একা কি করবে, বাসে তো কেউ নাই। পেছনে তাকিয়ে দেখে একটা দাদু। তো বাচ্চাটা কলা খেতে খেতে দাদুর দিকে এগিয়ে গিয়ে দেখে দাদুর পকেটে একটা চকলেট। সে কলাটা ওইখানেই ফেলে দিয়ে বলে, ও দাদু, দাদু মিমি চকলেটটা আমাকে দাও না দাদু, বলে দাদুর শরীর ঝাঁকাতে থাকে। আর দাদু তো মরা মানুষ, ওই ছোট বাচ্চার ঝাঁকিতেই সে পড়ে যায়। গেলে এবার সে কান্না শুরু করে, হ্যাঁ দাদুকে আমি ফেলে দিয়েছি, হ্যাঁ দাদু ব্যথা পেয়েছে। তার কান্না শুনে তখন সালেকের হুঁশ আসে। সে দৌড়ে গিয়ে দাদুকে তুলতে যাবে, অমনি তার পায়ের নিচে সেই কলার ছোলাটা পড়ে, খায় একটা পিচ্ছিল। ওই মুহূর্তে আতা কোথা থেকে লাফ দিয়ে এসে দাদুকে উঠিয়ে নেয়। আর দাদুর এই অবস্থা এবং তাকে ওঠানো দূর থেকে কবি দেখে ফেলে। কবির সন্দেহ হয়। পরের দৃশ্যে দেখা যায় কবি সালেককে ডেকেছে। ফেরির এক প্রান্তে তাকে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলে সালেক বলে, ভাই যাচ্ছিলাম, দাদু হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা গেছে। বলে, তো তুই বাচ্চা সবাই বলিস নি কেন? সালেক বলে, আমি যদি বলতাম আপনি কি বিশ্বাস করতেন? আপনি তো মনে করতেন দেখা গেল যে আমরা কিছু করছি মনে হয় দাদুর সাথে। আমি ভয়ে কাউরে বলি নাই। আপনি তো বিচক্ষণ মানুষ, বোঝেন ভাই, আসলে আমরা কিছু করি নাই, এখনো আমরা ভয়ে আছি। কবি তখন তার কাঁধে হাত দিয়ে একটা গালাগাল দিয়ে বলে, তুই যে দাদুরে কেন মারছিস এটা আমি ভালো করেই জানি। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় দাদু ওই যে যখন তেল পাম্পে গাড়ি থেমেছিল, ড্রাইভার ওই যে তার বউ আর বাচ্চাকে নিয়ে কথা বলছিল, ওই সময় দাদু পেপার কিনলো না, তো পেপার কিনতে গিয়ে দাদুর কাছে ভাঙতি টাকা ছিল না। ওই দোকানে তখন এই কবি বিড়ি কিনতে গেছিল। কবিকে তখন দাদু বলে যে, ভাই আমার 10টা টাকা দেওয়া যায়, খুচরা আছে, এই টাকাটা একটু ভাঙায় দেওয়া যায়, আমি পেপার কিনবো, আসলে লটারি রেজাল্ট দিচ্ছে একটু দেখা দরকার, তা আমি পেপারটা কিনতে পারতেছি না, আমার খুব জরুরি। কবি বলে, তো তুমি লটারি জিতলে আমার কি দিবা? দাদু বলে, আমি যদি প্রথম পুরস্কার জিতি তোমার 10,000 টাকা দেবো, যাও। কবি এমনিতেই মজার ছলে বলে আর কি, বলে আচ্ছা ঠিক আছে যাও, আমার 10,000 দিও, তো তোমার পেপারের দাম আমি দিয়ে দিচ্ছি। তো সে 10 টাকা দিয়ে দিছিল। এই জন্য মূলত কবির সন্দেহ হয় যে তাহলে ওই টিকিট হয়তো মিলে গেছে, আর ওই টিকিটটা নিয়ে নেওয়ার জন্য দাদুকে এরা দুজন মিলে মেরে ফেলছে। সালেক তখন আর কথা বলে না, বলে 5 লাখ। কবি বলে 30 আমার, বাকি 20 লাখ তোরা কয়জন ভাগ করে নিস। সালেক বলে, বললেই হলো না, এত কিছু করলাম, এত কাহিনী করলাম, একজন মানুষ মেরে ফেলছে, আর আপনি এনে এসে 30 লাখ ভাগ নিয়ে নেবেন, আপনার এখানে কি অবদান আছে? কবিতার গাল বরাবর ঠাস করে একটা থাপ্পড় মারে। তাকে ওই যে একটু আগে বাসে মারছিল সুবর্ণাকে ডিস্টার্ব করার কারণে, তার তো রাগ আছে সালেকের উপরে, আর এখন তো সুযোগ পেয়ে গেছে। বলে, টিকিটটা বের কর, দ্রুত বের কর, বের কর, নাহলে আমি তো সবাই বলে দিলাম, বের কর। আবার একটা থাপ্পড় দেয়। সালেক কোনো উপায় খুঁজে পাচ্ছিল না, কারণ টিকিট যদি এখন না দেয়, সে যদি সবাইকে বলে দেয় তাইলেও ধরা, আর টিকিটটা যদি দেয় তাহলে অন্তত চাই চিনতে কোনো রকম একটা সুযোগ থাকে আর কি। তো সে ধীরে ধীরে টিকিটটা বের করে বলে যে, আচ্ছা ঠিক আছে ভাই, 10 লাখই দিয়েন। বলে, কিসের 10 লাখ? কোনো টাকা দেবো না, যা, তোকে ছেড়ে দিচ্ছি, তোকে প্রাণ বাঁচাই দিচ্ছি, এটাই বেশি। বলে, ভাই অন্তত 5 লাখ টাকা দিয়েন। 2 লাখ ভাই, আমার টাকাটা খুব দরকার ভাই, অন্তত 1 লাখ, 1 লাখ। সালেক চলে যাচ্ছিল, তাকে ডেকে এনে কবি আরেকটা থাপ্পড় দেয়। তার চশমা পড়ে গিয়ে ভেঙে যায়। সে তো চশমা ছাড়া দেখতেই পারে না। লোকজন সবার সামনে মারছিল, তো সেই মারের প্রতিশোধ নিল সবার সামনে আবারও মেরে। সালেক কোনো কথাই বলতে পারে না, ফুলতে ফুলতে বাসের মধ্যে গিয়ে বসে। দূর থেকে আতা এগুলো দেখে, কিন্তু সেও নড়াচড়া করতে পারে না, সে তো দাদুর দায়িত্বে ছিল। সুবর্ণাও এই ঘটনা দূর থেকে সম্পূর্ণটা দেখে। তারপর সে খুঁজতে খুঁজতে কবির কাছে গিয়ে বলে, কি ব্যাপার, এখানে এসে বসলেন যে? কবি তো তখন তাকে মনের সুখে নানান কবিতা শোনাইতে থাকে আর বলতে থাকে, আচ্ছা ধরো তোমার 1 বছরের জন্য আমি যদি কিনে নিই, 1 বছর তুমি শুধু আমার থাকবা, কয় টাকা নিবা? চলো তোমার 5 লাখ টাকায় কিনে নেই। হ্যাঁ রাজি থাকলে বলো, তাহলে তোমার সাথে 1 বছরের জন্য সংসার করবো, পারবা? সুবর্ণা কোনো কথাই বলে না, সে সরাসরি বাসে চলে আসে। তারপর সালেক আর আতার সাথে কথা বলে যে, আমি তোমাদের সাহায্য করতে পারি, কিন্তু সাহায্য করে আমার কি লাভ? আমার তো কোনো লাভ নেই। ওই টিকিট আমি ফেরত আনতে পারি, যেমনেই হোক। আমার 10 লাখ দিবা? সালেক তখন বলে, যাও 10 লাখ। কারণ তারা হিসাব করতেছে 10 লাখ গেলেও অন্তত তারা বাকি দুইজন 20-20 40 লাখ তো পাবেই। ফাও টাকা ভাই, যা আসে ওইটাই লাভ, এরকম একটা ব্যাপার আর কি। সুবর্ণা বলে, ঠিক আছে, আমার একজনের সাহায্য লাগবে, তুমি তো এমনিতেই চোখে দেখো না, তার উপরে চশমাটা ভাঙা। আতা আমার সাথে আসো। আতা আসতে আসতে সুবর্ণা আগেই চলে যায় কবির কাছে। কবিকে গিয়ে বলে যে, আচ্ছা ঠিক আছে, তোমার প্রস্তাব আমি রাজি। আগের বার তো যে 5 লাখ টাকা দিতে চাইছিল, সুবর্ণা তো কিছু না বলেই চলে গেছে। তো এবার এসে বলে, আচ্ছা ঠিক আছে, তোমার প্রস্তাব আমি রাজি, তুমি আমার 10 লাখ দাও। কবি তখন এটাতে রাজি হয় না। কবি বলে, 10 লাখ টাকা কি যাতা মনে করো? 10 লাখ টাকা মেলা টাকা, তোমার যে 5 লাখ দিতে চাইছি এটাই অনেক। সুবর্ণা তখন বলে, তোমার একটা সুযোগ দিছিলাম, গ্রহণ করলো না, ওকে। আতা ইতিমধ্যে হাতে একটা রড নিয়ে সুবর্ণার পিছু পিছু কবির ওইখানে চলে আসে। পেছন থেকে যেই না কবিকে দিবে একটা বাড়ি, অমনি কবি বুঝতে পারে এবং সে পেছনে ফিরে ধরে ফেলে আতাকে। ভুড়িওয়ালা মোটাসোটা মানুষ আতার বুকের উপরে চেপে আতার মুখে ঘুষি মারতে থাকে, তার গলা টিপে ধরতে থাকে। কবি তখন সুবর্ণার দিকে তাকিয়ে দেখে তার চোখ উল্টে সে ভূত হয়ে গেছে। সে ভয় পেয়ে আতাকে ছেড়ে দেয়। তখন আতা ওই রড দিয়ে তার মাথায় জোরে জোরে আঘাত করে তাকে মেরে ফেলে। ফেরিতে বসে যখন ড্রাইভার আর হেল্পার বাপ বেটা খাচ্ছিল, তখন ছেলে বলে, আব্বা আমার কেন জানি সন্দেহ হচ্ছে, এই বুড়ার মধ্যে কোনো ঝামেলা আছে, আমার মনে হয় না ও ঘুমাচ্ছে।
তার বাপ আক্কেল বলে তা তোর সমস্যা কি? ঘুমাক না মরে যাক তাতে তোর কোনো দরকার আছে? আমরা এখানে বসে বসে ভালো ভালো খাচ্ছি, তোর মা আর ভাইটা ওইখানে বর্ডারে ওই পাশে কোন বন জঙ্গলে কিসের পাতাপুতি খাইয়ে আছে কি না খেয়ে আছে তার ঠিক নাই। কেমনে মা ভাইরে দেশে আনবি সেই চিন্তা কর, এসব ফালতু চিন্তা তোর মাথায় আসে কেন? এসব নিয়ে ভাব। তারপর আতা আর সুবর্ণা কবির লাশ টেনে নিয়ে নদীতে ফেলে দেয়। বাসে ফেরার আগে আতা একটা সিগারেট ধরিয়েছিল। সুবর্ণা তার পাশে এসে বলে, আপনি কি জিম করেন? আপনার বডি তো অনেক ফিট, এরকম পুরুষই তো আমার পছন্দ। আপনি আমি মিলে খুন করলাম, সালেক বেটা তো এখানে গাড়িতে বসে আছে, বুড়া মায়ের বসে আছে, তারে কেন ভাগ দিবেন? একটা কাজ করলে কেমন হয়, এই টাকাটা আপনি আর আমি ভাগ করে নিলে সালেকরা সরাই দিলে তো ঝামেলা মিটে যায়। আতা বলে, আরে আমি যা ভাবতেছি তুমি তো তাই ভাবতেছো, তোমার আমার তো অনেক মিল। এই বলে সুবর্ণাকে জড়িয়ে ধরতে যায়। সুবর্ণা তাকে দূরে ঠেলে দিয়ে বলে, দূর, আপনি অনেক দুষ্টু আছেন। তারপর সবাই বাসে ফিরে আসে, ফেরিটা পৌঁছে যায় প্রায়। আতা সালেকের পাশে এসে বসে। ফেরি পার হওয়ার পর হেল্পার আরেকবার এসে বলে, আচ্ছা সবাই একটু দেখেন তো বাসে সবাই উঠছে কিনা। তাদের হিসাব মতে আরো একজন থাকার কথা, হয়েছে কবি। কবিকে তোরা মেরে ফেলেছে। বলে যে না, কবি ভাই তো বাকি আছে, বাস তো ছাড়া যাবে না, কবি ভাই মনে হয় পিছনে আছে, একটু দাঁড়াই। কিন্তু সকল যাত্রীর ব্যস্ততায় অনেক রাত হয়ে গেছে, সবার দাবড়ে অবশেষে গাড়িটা ছেড়ে দেয়। কিছুক্ষণ পর দেখা যায় তাদের বাস চলতে চলতে আবারও পুলিশের স্টপেজ। গাড়ি থামানোর পর পুলিশ উঠেই হেল্পারকে থাপড়ায় যে একজন মানুষকে যে মেরে ফেলে রেখে আসছোস, তোর গাড়িতে একজন লোক কম, তুই বাস ছাড়লি কেন? এই তোর বাস ছাড়তে কে বলছে? হেল্পার তখন বলে, স্যার আমার কোনো দোষ নাই স্যার, আমি তো ওখানে দাঁড়াইতে চাইছিলাম, এই যাত্রীরা সবাই মিলে বলছে বাস ছাড়তে আর দেরি করতে না করছে, এই জন্যই তো ছাড়ছি। বলে, কে কে ছাড়তে বলছে বল। প্রথমেই দেখায় বাসের ওই যে ছোট্ট বাচ্চার বাপকে, হুজুর মানুষ, দাঁড় করিয়ে তাকে থাপড়ায়। তারপর একজন বিসিএস এর ক্যান্ডিডেট ছিল, পড়তে পড়তে সারা রাস্তা যাচ্ছিল, তাকে দেখায় দেয়, তাকে থাপড়ায়। এরপর পেছন থেকে দেখা যায় যে ওই দাদু ঘুমায় আছে। এইবার পুলিশ সালেকদের কাছে চলে আসে। পুলিশ তাদের পাশে এসে দাদুকে ডাকতে বললে তারা বলে যে আমরা তো চিনি না, আমাদের সাথে আসছে, পাশে ঘুমায় আছে। হেল্পারের তো মনে মনে আদার উপরে রাখছিল আর ওর তো সন্দেহ ছিল। ও বলে, স্যার সেই শুরু থেকে লোকটা ঘুমাচ্ছে, আশ্চর্য, একবারও ওঠে নাই, আপনি একটু ডেকে দেখেন তো, আমার মনে হচ্ছে ঝামেলা আছে। পুলিশ এসে দাদুকে ডাকতেই দাদু এখানে পড়ে যায়। হঠাৎ করে দাদু পড়া থেকে লাফ দিয়ে ঠেলে উঠে বলে, ওই ওই দুটো আমার মারছে, ওই দুটো আমার গলা টিপে মারছে, ওই দুটারে ধর। বলে সিয়াম আর আতার গলা টিপে ধরে। আর এইরকম একটা স্বপ্ন দেখে সিয়ামের ঘুম ভাঙে। মানে বাস থেমে পুলিশ ওঠা থেকে শুরু করে তার এই যে গলা টিপে ধরা পর্যন্ত যেটুকু, এটুকু সিয়াম আসলে বাসে যেতে যেতে ঘুম পড়ে স্বপ্ন দেখছে আর কি। বাস্তবে এমন হয়নি, উঠে দেখে দাদু তার পাশেই ঘুমানো। তো বাস আরো কিছুক্ষণ চলার পর হেল্পার এসে দাদুকে এবার ডাকতে থাকে, তার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে, কিন্তু আতা তাকে বাধা দেয়। বলে, কি হয়েছে? হেল্পার বলে, আরে ভাই দাদুর স্টেশন এসে গেছে তো, সে নামবে না, তাকে ডাকতে হবে না, আর কত ঘুমাবে? সালেক বলে, না দাদু এখন নামবে না, দাদু আমাদের সাথে আরবপুরেই নামবে। হেল্পার বলে, তাহলে তো ভাড়া দেওয়া লাগবে, আরবপুরের ভাড়া তো সে দেয়নি, সেই বন্ধু ভাড়া দিচ্ছে। সালেক তাকে আরো 100 টাকা দিয়ে বলে যে যাও, এই যে ভাড়া, আর একবারও দাদুকে ডাকতে আসবে না। স্টেশনে পৌঁছে গেলে আমরা দাদুকে নিয়েই নামবো, সমস্যা নেই, যাও। ড্রাইভার টাকাটা নিয়ে দাদুর দিকে তাকিয়ে হাসতে হাসতে চলে যায়। মানে তার তো মনে ভরা সন্দেহ এবং সে মোটামুটি এবার শিওরই হয়ে গেছে যে সামথিং ইজ রং। তো দাদু যে স্টপেজে নামার কথা ছিল ওই স্টপেজে গাড়ি থামতেই আতা বলে, সালেক তুই বয়, আমি একটু পেশাব করে আসতেছি। সালেক বলে, আতা কই যাস? পেশাব করতে যাস না, টিকিটটা আমার কাছে দিয়ে যা। আতা বলে, আরে বেটা তুই কি আমার সন্দেহ করতেছিস? তোর আমার বিশ্বাস হচ্ছে না? আমি সত্যি পেশাব করতে যাচ্ছি, আমি আসতেছি, তুই বয়, তুই কোনো টেনশন নিস না। সালেক আবারও বলে যে তুই টিকিটটা আমার কাছে দিয়ে যা, সমস্যা কি? কিন্তু সালেক দেয় না। তো আতা নেমে যাওয়া মাত্রই সুবর্ণা সালেকের পাশে এসে বলে, সালেক তোমার বন্ধু কিন্তু একটা বাটপার, ও কিন্তু আমার একটা বাজে অফার দিয়েছে, বলছে ও কিন্তু সব টাকা নিয়ে যাবে, তুমি কিছু একটা করো। সালেক বলে, ও যে এরকম করতে পারে এটা তো আমি আগে থেকেই সন্দেহ করছি, তুমি কি মনে করো আমি এটা বুঝি নাই? আমিও বুঝছি। মানে সুবর্ণার ব্যাপারটা দেখছেন, ও কিন্তু সব পক্ষে আছে, যে পক্ষে লাভ বেশি পাচ্ছে সেই পক্ষেও। সালেককে সে বোঝায়, যাও আতাকে শেষ করে তুমি টিকিটটা নিয়ে আসো, আমার না হয় 10 লাখের জায়গায় 15 লাখ দিলা, বাকিটা তুমি নিলা, ভালোবাসাটা বেশি জরুরি বুঝলা, আমি তোমার সাথে আছি, যাও নিয়ে আসো। সালেক তার প্ররোচনায় প্ররোচিত হয়ে বলে, তুমি দাদুকে দেখো, আমি আসতেছি। আতা আসলেই পেশাব করতে নামছিল। সালে তার হাতে একটা আধলা ইট নিয়ে ধীরে ধীরে তার পেছন থেকে আগাচ্ছিল। অন্ধকারের মধ্যে সে তো ভালো দেখতে পায় না, হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যায়, পড়ে গিয়ে তার চশমাও ছুটে যায়। আতা তাকে চশমা খুঁজে দিয়ে বলে, কিরে তুই কি আমার সন্দেহ করছিস যে আমি চলে যাব? বেটা আমার বিশ্বাস করিস না তুই, এই যে নে ধর তোর চশমা। সালেক চশমাটা পরে বলে, থ্যাংক ইউ দোস্ত। যে চশমা তার বন্ধু তাকে খুঁজে দিল সেই চশমা দিয়ে দেখেই আদলা ইটটা খুঁজে বের করে ওইটা দিয়েই আতার মাথায় আঘাত করে। সালেক প্রথমে একটা আঘাত করলে কিছুক্ষণ পর আতা ওঠার চেষ্টা করে, তখন সালেক আবারও ইটটা দিয়ে বারবার আঘাত করে, তার মাথা একেবারে পুরো থেতলে দেয়। আতার পকেট থেকে টিকিট তো নিয়ে ফেলছে। সালেকের আর গাড়িতে ফেরার তো কোনো কারণই নাই, তার তো ইচ্ছে ছিল এরকম একটা বাস স্টপেজে নেমে পড়বে। তো আতাকে খুন করার পর যখন সে নেমে চলে যাচ্ছিল ফিরবে না বলে, হঠাৎ তার পকেটে হাত দিয়ে দেখে তার মোবাইলটা বাসে থেকে গেছে। মানে কি একটা ঝামেলা! এখন যদি সে না যায় আর এই যে 2-3টা খুন হয়েছে, তার মোবাইলটা যদি কেউ পেয়ে যায়, নাম্বার ভেরিফিকেশন করে বের করে যে এটা কার মোবাইল, তাহলে তো সবাই বুঝতেই পারবে যে এই খুন কে করছে, মানে প্রমাণ থেকে গেছে। বাস তো ছেড়ে দিয়েছিল, কিন্তু ওই মুহূর্তে দৌড়াতে দৌড়াতে সালেক বাস ধরে। আর মনে মনে সে ভাবতে থাকে যে মোবাইলটা আমার পকেট থেকে সুবর্ণা কিভাবে রেখে দিল, কখন রেখে দিল? ও নিশ্চয়ই রেখে দিয়েছে যেন আমি বাসে ফিরে আসি, এই জন্য আমি যেন নেমে চলে না যাই, এই জন্য। তার মানে এও ধান্দাবাজ।
তো সালেক দাদুর ভাড়া দিয়েছিল যেখানে তার নামার কথা ছিল তার পরের স্টপেজ পর্যন্ত, কারণ তাদের তো নিয়ত ছিল যে এই যে আগের স্টপেজে নেমে যাবে। তো হেল্পার হাতে একটা পানির বোতল পেছনে লুকিয়ে এনে দাদুকে আবারও ডাকতে আসে। সালেক যখন দাদুকে রেখে ওই ভাড়া দিতে হাত সরিয়ে নেয়, অমনি হেল্পার ওই দাদুর মুখে পানি ছিটিয়ে দেয়, দিয়ে এসে সালেকের দিকে তাকিয়ে হাসতে থাকে। ঘুম পড়লে তো মুখে পানি দিলে উঠে পড়তো, তো পানি ছিটায় দেওয়ার পরও সে ওঠে নাই। মানে হেল্পার মজনু যে বুঝতে পারছে এটা সে সালেককে বোঝাই দিয়ে যায়। মজনু বলে আমি বাসা সবাই বলে দেবো, বলে এসে উল্টা দিকে ঘুরতেই সালেক তার হাত টেনে ধরে বুকে জড়িয়ে ধরে বলে যে তোকে আমি অনেক টাকা দেবো ভাইয়া, এসব উল্টাপাল্টা করিস না। মজনু বলে কত? সালেক বলে 5 লাখ। দাঁড়া। মজনু তো রাজি হয় না, পরে সালেক বলে আচ্ছা ঠিক আছে, 50 লাখ সমান 3 ভাগ, তুই, আমি আর ওই যে ওই মেয়েটা সুবর্ণা। মজনু বলে ওই মেয়ের আবার ভাগ দিতে হবে কেন? সালেক যখন জানায় কেন, তো সব জানে, শুরু থেকে সব জানে ও। মজনু বলে জানলে কি হয়েছে, বলে দেবে, ওরে আমি উপরে পাঠিয়ে দেবো, উপরওয়ালার কাছে গিয়ে যত নালিশ করার করবে, ওরে নিয়ে চিন্তা করতে হবে না, অর্ধেক অর্ধেক ভাগ। সালেক কিছু বলে না, হাসে আর কি। তো ড্রাইভার আর হেল্পার মিলে একটা প্ল্যান করে। নেক্সট স্টপ আরবপুর, মানে তাদের বাসের একেবারে শেষ স্টপেজ। তারা যদি ওই পর্যন্ত যায় তাহলে এই কাজ সিদ্ধি করবে কেমনে? এই জন্য তারা মেইন রাস্তা থেকে একটা বাইপাসের মধ্যে ঢুকে পড়ে বলে বাস আর যাবে না, নষ্ট হয়ে গেছে, এখান থেকে ঠিক করতে অনেক সময় লাগবে, সব যাত্রী নেমে যান। ওই যে বাচ্চার মা বাপ ছিল, যতজন ছিল সবাইকে জোর করে নামিয়ে দেয় যে বাস আর ঠিক হবে না, কোনোভাবে সম্ভব না, যেখান থেকে যেমনে পারেন যান। থাকে শুধু সালেক, মৃত দাদু, বাপ বেটা আর সুবর্ণা। এদিকে পুলিশ উদ্ধার করেছে আতাকে। পুলিশের ধারণা এই আতা হচ্ছে ওই যে বোম মুক্তার তার সহযোগী। মুক্তার তো মরে গেছে, এখন এই আতাকে দেখে পুলিশের সন্দেহ হয়েছিল এর যেহেতু এরকম মার্ডারিং অবস্থা, তার মানে এ নিশ্চয়ই ওই ক্রাইমের সঙ্গে জড়িত। এই ছিল পুলিশের অ্যাসেসমেন্ট। ডাক্তারকে বারবার শাসাতে থাকে যে ওকে বলতেই হবে যে ও বোম কই রাখছে, এর একটা ডেঞ্জারাস বোম বানায়, কোন দিয়ে কোন বিল্ডিং উড়ে যায় তার ঠিক নাই, ওকে বলতেই হবে। কিন্তু আতাকে আসলে এত বেশি মারধর করা হয়েছে ইট দিয়ে, তার সকল স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। ডাক্তার বারবার বোঝাতে চেষ্টা করে পুলিশকে, কিন্তু পুলিশ মানতেই চায় না, সে পাগলের মতো আচরণ করতে থাকে। তো সবাই নেমে যাওয়ার পরে যে আক্কেল, বাসের ড্রাইভার, মজনুর বাপ, সে হাতে একটা লোহার রেঞ্জ নিয়ে ওইখানে চলে আসে। সালেককে বলে টিকিটটা আমার দে, আর মাইয়া তুই এখনই এখান থেকে বাইর হ, এই সব টাকা আমার দরকার, টাকার আমার অনেক দরকার, ওই টিকিট আমার, একা আমার, কোনো ভাগবাটোয়ারা হবে না। সুবর্ণা তো রিকোয়েস্ট করতে থাকে যে ভাই আমার টাকাটা খুব দরকার, আমি যদি কিছু টাকা পাই তাহলে আমি সওদাগরের কাছে চলে যাইতে পারবো, আমি সব খারাপ কাজ আর করবো না, আমি ভালো হয়ে যাবো, প্লিজ ভাই, অনেক টাকা তো, 50 লাখ, আমরা একটু ভাগযোগ করে নেই, আমার একটু দেন। আক্কেল তাকে ওই রেঞ্জ দিয়ে একটা আঘাত করে, তারপর মজনু তাকে গলা ধাক্কা দিয়ে বাস থেকে বের করে দেয়। মেয়েটা কাঁদতে কাঁদতে চলে যায়। তখন সালেক আক্কেলকে জড়িয়ে ধরে, বলে থ্যাংক ইউ ভাই, এই টাকা শুধু আপনার আর আমার, আমরা দুইজনে ভাগ করে নেবো, চলেন। কিন্তু আক্কেল আর মজনু তো ছাড়ার লোক না, তারা সালেককে প্রচন্ড মারধর করতে থাকে এবং অবশেষে তার পকেট থেকে টিকিটটা কেড়ে নেয়। তারপর মজনু সালেককেও এরকম ধাক্কাইতে ধাক্কাইতে বাস থেকে বের করে দেয়। আশ্চর্যজনকভাবে সত্য, ঠিক এই মুহূর্তে দাদুর জ্ঞান ফিরে যায়। মজনু দেখে আরে শরীর তো আরো বেড়ে যাচ্ছে, সে দ্রুত দাদুর গলা টিপে ধরে আর বলে যে দাদু দাদু, মরে গেলে আমার নামে কিছু কোয়েন না দাদু, আল্লাহর কাছে আমার নামে কিছু কোয়েন না, আমার মাফ করে দিয়েন দাদু, বলে এবার সে ফাইনালি দাদুকে আসলেই মেরে ফেলে। মজনু ব্যস্ত দাদুকে মারতে, আক্কেল ব্যস্ত ওই টিকিট দেখতে। এই সুযোগে সালেক গাড়িতে পেছন থেকে উঠে সে ওই যে আতার পকেট থেকে, আতার কাছে যে ছুরিটা ছিল ম্যাকগাইভার ছুরি, ওই ম্যাকগাইভার ছুরিটা এনে পেছন থেকে আক্কেলের পিঠে বসিয়ে দেয়। তারপর আক্কেলের হাত থেকে টিকিটটা কেড়ে নিয়ে বাস থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়। সুবর্ণাও তার পিছু পিছু দৌড় দেয়। মজনু তো তার বাপকে ঠেকাবে নাকি ওই টিকিট আগে আনবে, কনফিউজড হয়ে যায়। মজনু তার বাপকে ওখানেই রেখে সালেকের পিছু করে। অন্ধকারে জঙ্গলের মধ্যে কোথায় ওদেরকে খুঁজে পাবে, সে চিৎকার করে কাঁদতে থাকে আর বলে টিকিট দিয়ে যা, ওই টিকিট আমার মায়ের হক, ওই টিকিট আমার ভাইয়ের হক, ওই টিকিটটা যদি আমি পাই তাহলে আমার মা ভাইকে আমি দেশে আনতে পারবো, কতদিন মায়ের হাতে রান্না খাই না। কাঁদতে থাকে আর খুঁজতে থাকে। এমন সময় হঠাৎ সে একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পারে। মজনু কাছে গিয়ে দেখে সুবর্ণা। সুবর্ণা বলে সালেক আমারে ধোকা দিছে, ওই যে ওইদিকে গেছে, আপনি ওইদিকে দৌড় দেন, ওরা পাবেন। এই বলে সে আসলে মজনুকে অন্যদিকে ভাগায় দেয়। তারপর সে বাসে ফিরে এসে দেখে সালেক বাসের মধ্যেই বসে আছে। সালেক আর সুবর্ণা প্ল্যান করে যে এতগুলো প্রমাণ যদি এখানে রেখে যাই তাহলে ঝামেলা, এই প্রমাণ নিশ্চিহ্ন করে যেতে হবে। তো সুবর্ণা যখন বাসে উঠছিল তখন আবার দেখা যায় ওই বম্বের টাইম আর আছে প্রায় 7 মিনিটের মতো। সালেককে খুঁজে না পেয়ে মজনু আবার যখন বাসে ফেরত আসে তার বাপের কাছে, দরজা দিয়ে ওঠার আগেই তার বাপকে যে ছুরি দিয়ে খুন করছে সালেক ওই একই ম্যাকগাইভার ছুরি দিয়ে তার বুকে কোপ দেয়। তারপর তার পাশে শুয়ে তার বুকে অনেকগুলো কোপ দেয় আর বলে যা হারে ভাই, মায়ের রান্না খাইস না অনেকদিন তাই না, উপরে যা একবারে মায়ের রান্না খাইস। তাকে ওইখানে মেরে ফেলে। তারপর সে আর সুবর্ণা মিলে বাসের মধ্যে পেট্রোল ঢালতে থাকে যে বাসটা সম্পূর্ণ ধরে জ্বালিয়ে দিবে, যেন কোনো প্রমাণ না থাকে। প্রায় ভোর হয়ে এসেছে। মজনু, আক্কেল, চাচা তিনজনের লাশই গাড়ির মধ্যে, এখন পুড়িয়ে দেবার পালা। পেট্রোল ঢালছিল এমন সময় হঠাৎ সালেকের বাবা তাকে ফোন দেয়। সুবর্ণাকে বলে তুমি একটু ঢালতে থাকো, আমার একটা ফোন কল আসছে একটু জরুরি, আমি একটু কথা বলে আসতেছি।
এদিকে সালেক যখন ফোন নিয়ে নিচে কথা বলতে নামে তখন ওই বোমটা ব্লাস্ট হতে আর মাত্র 40 সেকেন্ডের মতো বাকি। যতক্ষণে সালেকের ফোনের কথা শেষ হয় সে পেছনে ফিরে দেখে বাসটা ব্লাস্ট হয়ে গেছে। কিভাবে কি হলো সে আসলে বুঝতে পারে না, কারণ সে তো আগুন ধরায়নি। কিন্তু সে খুশি হয় মনে মনে, যাক তাহলে ঝামেলা আরো একটা গেছে, এখন সে একচ্ছত্র এই টিকিটের মালিক। তার মন খারাপ অত দূরে থাক, সে খুব ভীষণ খুশি হয়, হাসতে থাকে। তারপর দেখা যায় টিকিট কর্তৃপক্ষ সালেককে অভিনন্দন জানাচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে। তারপর যখন তার সামনে 10 লাখ টাকা দিছে, এত অভাবের পর এতগুলো টাকা পেয়ে সালেক যে কি করবে বুঝতেই পারছিল না। সে টাকাগুলো খাওয়া শুরু করে আসতো। অফিসের লোক তাকে থামায় বলে, আরে ভাই আপনি কি করছেন? সালেক চিৎকার করতে থাকে, আর এমন একটা চিৎকারেই তার ঘুম ভাঙে। মানে এটা সে স্বপ্ন দেখছিল। সে আসলে ওই টিকিট কোম্পানির কাউন্টারের বাইরে বসেছিল। তো ওই অ্যাসিস্ট্যান্ট যখন তাকে অফিসের মধ্যে ডেকে নিয়ে যায়, সালেক টিকিট মিলিয়ে দেখে যে আসলে তার টিকিট মিলতেছে না। কি হলো? টিকিটের লোক বলে, ভাই আপনি কি ফাজলামো করেন নাকি? আমাদের এত ফাও সময় আছে? পেপারে পাবলিশ করছি যে নাম্বার সেই নাম্বারের টিকিট আপনি নিয়ে আসবেন, তা না উল্টোপাল্টা টিকিট নিয়ে আসছেন। এটা কিসের টিকিট? এটা তো 2022 সালের টিকিট, আপনি 23 সালে নিয়ে আসছেন 22 সালের টিকিট। জান মিয়া। তো টিকিটের এই অফিস থেকে বের হওয়ার পর সে তো হতভম্বভাবে হাঁটতে থাকে। আর ঠিক তখন এলাকার বিভিন্ন পাওনাদার তাকে তাড়া করে। আর এই তাড়া খেয়েই মূলত সে ও তার ওই যে রুমে গিয়ে লক করেছিল, প্রথমেই যে দৃশ্যটা দেখলাম, ঠিক আছে? অন্যদিকে আতার তো স্মৃতিশক্তি ফিরছে না। তখন ডাক্তার পরামর্শ দেয়, আচ্ছা ওনাকে উদ্ধার করার সময় ওনার কাছে যেসব বস্তু ছিল, যেসব জামা কাপড় ছিল, ওইগুলো নিয়ে আসেন তো, ওইগুলো দেখে ওনার কোনো স্মৃতি মনে পড়ে কিনা। আতা পাগল হয়ে যায়। সে একা একা হাসতে থাকে, অসংলগ্ন আচরণ করতে থাকে। বাহির থেকে মানুষ তাকে মারার জন্য বারবার নক করছে। আর রুমের মধ্যে বসে সালেক তখন তার বাবার নাম্বারে ফোন দেয়। এই বিপদে আসলে তার তো আর আপন বলতে কেউ নাই, কাকে ফোন দিবে? বাবাকে ফোন দিলে তার চাচা ফোন রিসিভ করে বলে যে, এতক্ষণ পর তুই বাবার খবর নিচ্ছিস? তোর গতকাল আসার কথা তোর বিয়ের জন্য, তোর বাবা তোকে বলল যে কি অবস্থা, এরপরেও তুই আসিস নাই। লজ্জায় সে নিজের মুখ আর লুকাইতে পারে নাই, সে আত্মহত্যা করে মারা গেছে। সালেকের আসলে পালিয়ে যাবার আর কোনো রাস্তা ছিল না। দিস ওয়ে অর অ্যানাদার, তাকে মরতেই হতো। মানুষের পিটুনি খেয়ে মরার থেকে তাই সে আত্মহত্যার পথ বেছে নেয়। নিজের হাত নিজে কেটে নিজে মারা যায়। আর ওদিকে দেখা যায় আতার স্মৃতিশক্তি ফিরিয়ে আনার জন্য আতার পকেট থেকে ওই সময় যা যা পাওয়া যায় সেই সকল বস্তু একটা প্লেটে করে তার সামনে আনা হয়। আর এইখানে দেখা যায় তার পকেটের সেই যে 2023 সালের লটারি, মানে অরিজিনালি যে লটারিটাতে বেঁধেছে সেই লটারিটা এখানে। তাহলে কি হলো? সালেক যে লটারি নিয়ে গেল, তাহলে সালেক নিয়ে গেলে আবার এখানে লটারি কেমনে আসলো? এইবার দেখা যায় সেই মিস্ট্রি। সালেক আসলে যখন আতাকে মেরে লটারি নিয়েছিল, তখন সে আতার পকেট থেকে মানিব্যাগ বের করে মানিব্যাগের মধ্যে থাকা লটারিটা অন্ধকারের মধ্যে পকেটে ঢুকাইছিল। কিন্তু আতা আসলে এই যে লটারিটা জিতছে এই লটারিটা তার মানিব্যাগের মধ্যে রাখছিল না, সে রাখছিল এটা তার সামনের পকেটে। সালেক তো আর এটা ওইভাবে খেয়াল করে দেখে নাই। সে টিকিট পাইছে, নিয়ে চলে আসছে। আর এখন যখন আতার সামনে ওই 50 লক্ষ টাকার টিকিটটা সামনে আনা হয়, আতা তখন ওই টিকিটটাকে দেখে সোনপাপড়ি। যখন আতার সামনে আনা হয়, আতা আস্তে আস্তে ওটাকে সোনপাপড়ি মনে করে টিকিটটা তার গালের মধ্যে দিয়ে সে চাবিয়ে খেয়ে ফেলতে শুরু করে। আর বলে, আমার আরো সোনপাপড়ি দাও, আরো সোনপাপড়ি খাবো। ডাক্তার তখন বুঝতে পারে যাক রোগীর কোনো উন্নতি হয় নাই। সে এখনো কাগজ বা সোনপাপড়ি কোনোটাকে আলাদা করে চিনতে পারছে না, স্মৃতিশক্তি তো দূরে থাক। সে তো চিৎকার করতে থাকে আর নার্সের কাছে সোনপাপড়ি চাইতে থাকে। আর এখানেই শেষ হয় টিকেট গল্প। তো দর্শক, গল্পটা আপনার কাছে কেমন লেগেছে? আমার কাছে কিন্তু অত্যন্ত ভালো লেগেছে। আশা করি কিছু শিখতে পেরেছেন, তাই না? দেখেছেন, এই টাকার লোভে যে যে পড়েছে তাদের সবারই কিন্তু ধ্বংস হয়ে গেছে। বাস্তব জীবনে শুধু টাকা না, নারী বা অন্যান্য যে কোনো কিছুর পেছনেই আমরা যদি অনৈতিক কোনো সুবিধা নেওয়ার চেষ্টা করি, কোনো কিছুর পেছনেই অতিরিক্ত লোভ করি, সেটাই আসলে আমাদের কাল হয়ে দাঁড়ায়। একেবারে শুরুটা যে করছে দাদা লটারি কেটে, সে মরছে। তার লটারি নিতে গিয়ে আতা মরছে, সালেক মরছে, মাঝখান দিয়ে কবি মরছে, সুবর্ণা মরছে। যতজনই লোভী ছিল, যতজনই পাপী ছিল, দেখেন সবাই মারা গেছে। যাই হোক, আশা করি একটা ভালো মেসেজ নিয়ে আজকের গল্পটা শেষ করতে পেরেছেন। আশা করছি এমন আরো ভালো ভালো গল্প নিয়ে সিনেমা আপনাকে উপহার দিতে পারবো। তো সে পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকুন। কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পিকপ্যাকের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।